আর কতদিন সকলের সাথে অন্যায় করবে? ওই মেয়েটার প্রতি এত হিংসা যে প্রতি 5 বছরে শনিবার অমাবস্যা রাতে এই কেল্লাতে ওকে বারবার সেই নরক যন্ত্রণা দিস। রাজপালের দোষে মেয়েটা বারবার এই কষ্ট পাচ্ছে, আর আহমেদকে তুই মিথ্যে ভাসিয়েছিস। রাজপাল বীর হতে পারে না, কারণ সে ছলনার আশ্রয় নিয়েছিল। নরখাদক চিতাকে সে স্বীকার করতে পারেনি। আদতে চিতাবাঘ বজ্রর আঘাতে মারা গিয়েছিল। এই ছলনার শাস্তি একমাত্র ওরই প্রাপ্য। তাই বাঘের আত্মার হাতেই মৃত্যু হয়েছে রাজপালের। রাজপাল তোকে ঠকিয়েছিল বলে প্রতিশোধ নিবি ওই মেয়েটার থেকে তুই? এইটাই শেষ ছিল। আজ 13 অমাবস্যা পূর্ণ হলো। আজই আমি ওর জনের রস আর রক্ত মাখবো আমার চুলের বেনিতে। আজ আমার শক্তি 10 গুণ বেড়ে যাবে। আমি প্রেত লোকের সর্বশক্তিমান হব। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে ভানগড়ের রক্তপিশাচ। আজকের গল্প পাঠে সৌমিক এবং গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা ভানগড়ের রক্তপিশাচ। রঙিন জলের ফোয়ারা ছুটছে আবিরের পার্টিতে। চিয়ার্স! কেক কাটার সঙ্গে সঙ্গে চিয়ার্স বলে কলরব উঠল বৈঠকখানায়। তনুশ্রী আর আবিরের আজ 5ম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে নিজেদের ফ্ল্যাটেই একটা ছোট্ট পার্টির আয়োজন করেছে আবির আর তনুশ্রী। অল্প কয়েকজন বন্ধুবান্ধব, দুজনের অফিসের কলিগ আর তনুশ্রীর ননদ নন্দাই এসেছে পার্টিতে। রীতিমতো এলাহি খানাপিনার আয়োজন হয়েছে। মটন বিরিয়ানি, রায়তা, মটন চাপ আর বেঙ্গল সুইটসের বিখ্যাত আম সন্দেশ। স্টার্টারে আছে ফিশ ফ্রাই আর চিকেন টিক্কা, সঙ্গে স্যালাড। একটা টিক্কায় কামড় বসিয়ে তনুশ্রী নন্দাই সুকান্ত রায় আবিরকে বলল, বুঝলে আবির, তোমার বোনের ভূতের ভয়ের জন্য আমাদের না দেখা হয় হরর সিনেমা, না কোথাও ঘুরতে যেতে পারি। ঘোড়া মানে হন্টেড জায়গার কথা বলছো নাকি সুকান্তদা? হ্যাঁ রে, ও তো নিজের গোস্ট এক্সপিডিশনের কথা বলছে। হ্যাঁ, ওই আর কি। আরে বাবা, তোমার বোনের বেড়াতে যাওয়া মানে তো অজন্তা, ইলোরা, মুম্বাই শহর, না হলে মহাবালেশ্বর, আর এখানে এলে দীঘা, না হয় পুরী। ভগ্নিপতির রাগ দেখে মনে মনে হেসে উঠল আবির। জামাইবাবুর রাগের কারণ বুঝতে পারে ও। সুকান্তের অলৌকিক ঘটনায় ভীষণ বিশ্বাস, কিন্তু আবিরের বোন পিউ ভীষণ ভূতে ভয় পায়। তাই এইসব হন্টেড জায়গায় ওরা বেড়াতে যেতে পারে না। এরকম ভৌতিক জায়গায় যাওয়ার শখ অবশ্য শুধু সুকান্তের নয়, আবিরেরও প্রবল ইচ্ছা, কিন্তু যাওয়া হয়নি। কারণ অবশ্যই তনুশ্রী নয়, কারণ ওদের সময়ের অভাব। তনুশ্রী বরং যেতেই চায়। আবির বলল, চলো চলো, এবারে আমরা সকলে মিলেই যাই। আমি, তুমি আর তনুশ্রী। যাবে? সত্যি বলছো? কিন্তু পিউ, ও তো যাবে না। বলছি, ও না হয় তোমার মায়ের কাছে কয়েকদিন থাক। আমরা গেলেও বড়জোর তো 3-4 দিনের জন্যই যাব, অসুবিধা হবে না। ওদের দুজনের কথার মাঝে আবিরের এক কলিগ এসে আবিরকে জিজ্ঞেস করল, ভাই আবির, একটু জলের ব্যবস্থা কর। শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছি যে, কাবাব কি আর জল ছাড়া খাওয়া যায় নাকি? আরে আমি দিচ্ছি।
সুকান্তদা, তোমরা কন্টিনিউ করো, আমি আসছি 1 মিনিটে। না না, ভীষণ জরুরি আলোচনা চলছে। আমি তোমাকে যেতে দেব না। আমি পিউকে বলছি ওকে হুইস্কি দিতে। আরে না না, তার দরকার নেই, তুমি 2 মিনিট দাও না, আমি এক্ষুনি আসছি। আবির সুকান্তকে আর কথা বলার সুযোগ না দিয়ে গ্লাস ভরতে চলে গেল। মিনিট কয়েক পরে ফিরে এলো হাতে একটা ট্রেতে 3টে বিস্কিট গ্লাস আর 1 প্লেট কাবাব নিয়ে। প্লেট ভর্তি খাবার আর গ্লাস ভর্তি তরল দেখে সুকান্ত আবার তাতে মজে গেল। কাবাব আর হুইস্কি খেতে খেতে ওরা গল্প করতে লাগলো। আবিরের কলিগ প্রলয় এরকম একটা জায়গার নাম জানে যেখানে এই ভূতের এক্সপেডিশন করা যেতে পারে। প্রলয়কে পেয়ে সুকান্ত ঘরের এক কোণে রাখা ডাইনিং টেবিলের উপর বসে পড়ল। উত্তেজিত আলোচনা দেখে আবির এবার বিদায় নিল। ওর বস এসেছে, অন্যান্য অতিথিরাও আছে, সকলের সঙ্গেই আলাপচারিতা করতে হবে। আলোচনার এন্ড রেজাল্ট না হয় কাল অফিসে প্রলয়ের থেকেই শুনে নেবে সে। তনুশ্রী আর আবিরের কোম্পানি এক হলেও প্রজেক্ট আলাদা, অফিসও আলাদা জায়গায়। তনুশ্রীর অফিস সল্টলেকে আর আবির এবং প্রলয়ের অফিস এক জায়গায়। তনুশ্রীর প্রজেক্টে সবাই প্রায় এসেছে, ওদের সাথে কথা বলতেও সে ব্যস্ত। ওদিকে বসের সঙ্গে এঁটে রয়েছে আবির, আর পিউ সকলের খাওয়া দাওয়ার দিকে দৃষ্টি রেখেছে। এর মধ্যে নিজের বরের দিকে তাকিয়ে পিউর মাথা গরম হয়ে গেল, কারণ সামনে রাখা 3টে গ্লাস, তার মানে কোনো এক গভীর আলোচনা করতে গিয়ে নিজের মদ্যপানের কোটা অতিক্রম করে গিয়েছে, সেদিকে হুঁশ নেই লোকটার। নিশ্চয়ই ভূতের গল্প। ব্যাপারটা বুঝতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল ও। আপনাকে বলছি মিস্টার সরকার, আমার কথা শুনুন। আপনার এক্সপেডিশন হাইলি সাকসেসফুল হবেই, ইস বন্দে কা গ্যারেন্টি হ্যায়। বলছেন? আলবাত বলছি। কথাটা বলে ফেলে প্রলয় নিজেকে সামলে নিলেও সর্বনাশ হয়ে গেছে ততক্ষণে। এরকম আকস্মিক চিৎকারে সবাই এদিকে সুকান্ত আর প্রলয়ের দিকে ঘুরে তাকিয়েছে। পিও যদিও বুঝেছে, কিন্তু বাকিরা ভাবলো হয়তো প্রলয়ের সঙ্গে সুকান্তের কোনো বাক বিতণ্ডা হচ্ছে। প্রলয় নিজেকে সংযত করে নিয়ে বলল, সরি প্লিজ ক্যারি অন। আচ্ছা, কিভাবে যাব বলুন তো? এই তো এখান থেকে ফ্লাইটে করে জয়সলমীর এয়ারপোর্ট, সেখান থেকে গাড়ি করে ভানগাড় প্রায় 600 কিলোমিটার। আমরা গাড়ি করে যাওয়ার সময় মাঝে কোথাও একটা বিশ্রাম নিয়ে নেব। আচ্ছা, তো চলুন না, আপনিও সঙ্গে যাবেন না হয়। আমি না যেতে পারবো কি না ঠিক শিওর নই, তবে আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে, সমস্ত কিছু। সে না হয় হলো, কিন্তু ওদের কথার মাঝখানে পিউ এসে সুকান্তকে ডেকে নিয়ে গেল। ডিনার দেওয়া হয়েছে টেবিলে। খেতে খেতে বিভিন্ন গল্প আড্ডা চলতে লাগলো। পার্টি ভাঙতে প্রায় রাত 11:30 বেজে গেল। বাকি অতিথি অবাজ্ঞ দ্বারা চলে গেলেও সুকান্ত আর পিউ থেকে গেল সেই দিন। পরদিন ছুটির দিন, তাই অফিসের তাড়া নেই কারো। আর সুকান্তরা এমনিতেও ছুটি কাটাতে এসেছে কলকাতায় গত পরশুদিন। রাতে শুতে গিয়ে আবির তনুশ্রীকে অ্যানিভার্সারির উপহারটি দিল, একটা হীরের লকেট সহ সোনার নেকলেস। উপহার দেখে তনুশ্রী অভিভূত হয়ে পড়লেও কপট রাগ দেখিয়ে এসে বলল, এসবের কি দরকার ছিল বলো তো? বাবা, না দিলে তো আবার মুখ গোমরা করে বসে থাকতে। তোমাকে আজকের দিনে কিছু দেব না, তা কি হয় তনু? এই বলে ওর কপালে একটা চুম্বন এঁকে দিল আবির। আবিরকে জড়িয়ে ধরে তনুশ্রী শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙল 8টা নাগাদ। ঘুম থেকে উঠে অভ্যেস মতো রান্নাঘরে যেতে গিয়ে পাশের ঘর থেকে পিউ সুকান্তের তর্কাতর্কি শুনতে পেল তনুশ্রী। একটাই বিষয় নিয়ে ঝামেলা হয় পিউ সুকান্তের মধ্যে, সেটা হলো সন্তান। চা করতে করতে তনুশ্রী ভাবছিল পিউর কথা। পিউ বয়সে যদিও আবিরের থেকে 2 বছরের ছোট, কিন্তু ওর বিয়ে হয়েছে প্রায় 6 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও কোনো সন্তান নেই। সেই সূত্রে ওদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে টেনশন থাকে। ওদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলেও কিন্তু আত্মীয় স্বজনের কারণে এই নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকে। তনুশ্রী বুঝতে পারে না যে কেন আত্মীয় স্বজন এরকম স্পর্শকাতর বিষয় নাক গলায়। সন্তান নেওয়া না নেওয়া স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, সেখানে বাকিদের মতামত জাহির করার কোনো অর্থ হয় না। তবুও মানুষ শোনে কই।
চা করে নিয়ে এসে তনুশ্রী দেখল সুকান্তদা ঘর থেকে বেরিয়ে বৈঠকখানায় বসেছে। তনুশ্রী ওকে জিজ্ঞেস করল, সুকান্তদা, চা দেব? হ্যাঁ দাও। ঘরের অবস্থা খুব খারাপ। সব কি তোমাকে পরিষ্কার করতে হবে? না না, কাজের মেয়েটা আসবে একটু পরেই, ওই সব সুন্দর করে পরিষ্কার করে দেবে। তুমি চা খাও বরং। আচ্ছা, পিউ কি ঘুম থেকে উঠেছে? উঠেছে। চায়ের কাপ নিয়ে পিউর ঘরে ঢুকল তনুশ্রী। পিউ উদাস চোখে জানলার বাইরে তাকিয়ে, গাল বেয়ে নামছে চোখের জল। তনুশ্রী ঘরে ঢুকলেও সেদিকে খেয়াল নেই ওর। চায়ের কাপ রেখে নিঃশব্দে চলে গেল তনুশ্রী। এই সময়টা সে না হয় একটু একা থাকুক, হয়তো সমস্যাটা অনেক গভীর, কিন্তু তনুশ্রী প্রাইভেসিতে বিশ্বাস করে, আর তাই নিজে থেকে না বললে ও কোনো দিন পিউকে জোর করবে না ওর সমস্যার কথা জানার জন্য। সময় হলে নিশ্চয়ই বলবে, আর না বললেও কোনো দিন অসুবিধা নেই। আর কারোর ব্যক্তিগত বিষয়ে মতামত প্রকাশ করা তনুশ্রীর স্বভাব বিরুদ্ধ। বৈঠকখানায় ফিরে এসে তনুশ্রী দেখল সুকান্তদার মুখে ঝগড়ার আর ছাপ নেই। ও সোফায় বসে আবিরের সঙ্গে বেশ কথা বলছে। আবির আর সুকান্তকে চা দিল তনুশ্রী। দ্বিতীয় রাউন্ড চা খেতে খেতে সুকান্ত বলল, বুঝলে আবির, কাল তোমার কলিগ প্রলয় একটা ভূতের বাড়ির হদিশ দিল। কোথায়? ভানগড় বলে একটা জায়গা আছে, জয়সলমীর থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। সেটা একটা ভগ্নপ্রায় ফোর্ট, সেইটা। আচ্ছা, তাই বুঝি। তা সেখানে যাওয়ার কথা ভাবছো নাকি? কেন যাওয়া যাবে না? হ্যাঁ, না যাওয়ার কিছু নেই, তবে আমাদের আগে কিন্তু এই জায়গাটার ইতিহাস সম্পর্কে জানতে হবে। না হলে তো আবার আমাদের ঘোস্ট এক্সপিডিশন সফল হবে না। শুধু ইতিহাস নয়, ভূগোলও জানতে হবে। কোথায় থাকবো, কিভাবে যাব। তোমার ওই কলিগকে তো বললাম যেতে, দেখো না তুমি বলে রাজি করাও। আমি, তুমি, তনুশ্রী আর প্রলয়। কেন, পিউ যাবে না? ধুস, ওই ভিতুর ডিম যাবে ভূতের বাড়িতে? যাবে না। তা বললে কি হয়, ওরও তো একটা মতামত থাকতে পারে নাকি? তনুশ্রী গিয়ে পিউকে ডেকে আনল। পিউর দুঃখ হয়তো কিছুটা প্রশমিত হবে, তাই ওকে নিয়ে এলো। যদিও আলোচনা শুনে পিউ যেতে চাইল না, শেষে তনুশ্রী পিড়াপিড়ি করতে জয়সলমীর অবধি যেতে রাজি হলো সে। কিন্তু ও ওই ফোর্টে যাবে না, ও হোটেলে থেকে যাবে। হ্যাঁ, সেই ভালো, ও না হয় হোটেলেই থাকুক। যাই, আমি বরং প্রলয়কে একটা ফোন করে আসি। ওকেও দলে টেনে নিলে আমাদের 4 জন হবে। প্রলয়কে ফোন করে বাড়িতে ডাকল আবির। দুপুরে খিচুড়ি, বেগুন ভাজা আর অমলেট সহযোগে লাঞ্চের আলোচ্য বিষয় ছিল ভানগড় যাওয়া আর ঘোস্ট এক্সপিডিশন কিভাবে সফল করা যায় তা নিয়ে। প্রলয় চাইছিল ওর স্ত্রী মেঘাকেও এই এক্সপিডিশনে সামিল করতে। আসলে জায়গাটার কথাটা মেঘাই প্রলয়কে বলেছিল প্রায় মাস 6 আগে, কিন্তু ওরাও দল পাচ্ছিল না বলে যেতে পারেনি এতদিন। খাওয়া দাওয়ার পরে প্রলয়, তনুশ্রী আর আবির ওদের অফিসে ছুটির দরখাস্ত নিয়ে আলোচনা করছিল। তনুশ্রী অন্য প্রজেক্টে আছে, ওর 1 সপ্তাহ ছুটি ম্যানেজ হয়ে যাবে। অসুবিধা হলো আবির এবং প্রলয়, ওরা দুজনেই একই প্রজেক্টে আছে, তাই দুজনের আলাদা অজুহাত লাগবে। অন্যদিকে মেঘা আর পিউ দুজনেই হাউসওয়াইফ, ওদের সেসব ঝামেলা নেই। আর সুকান্তের ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা, কয়েকদিন দোকান বন্ধ রেখে ছুটি নিতে অসুবিধা নেই। তাছাড়া পিউরা এখন ছুটিতে এসেছে কলকাতায়। অনেক পরিকল্পনা করে শেষ পর্যন্ত অফিসে কথা বলে আবির আর প্রলয় 1 সপ্তাহে ছুটি জোগাড় করল। তারপরে জামাকাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল 6 মূর্তি। আবির, তনুশ্রী, সুকান্ত, পিউ, প্রলয় আর মেঘা। ঘোস্ট হান্টিংয়ের উত্তেজনায় অস্থির ওরা 6 জন জানে না যে এই এক্সপিডিশন কি ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক।
কলকাতা থেকে ফ্লাইটে জয়সলমীর, সেখানে পৌঁছে রাতটা ওরা থাকলো হোটেলে। পরদিন সকালে 7টা নাগাদ একটা গাড়ি ভাড়া করে নিয়ে ওরা রওনা দিল ভানগড়ের উদ্দেশ্যে। আজকাল অনেক অ্যাপ আছে সেলফ ড্রাইভের, সেখান থেকে গাড়ি ভাড়া করে নিল ওরা। ভানগড় জয়সলমীর থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। রাস্তায় যেতে যেতে একটা হোটেলে সেদিন কার হল্ট নিল ওরা। তারপরে ওরা যখন ভানগড় পৌঁছলো তখন ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে। শহরে ঢুকে বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে উঠল ওরা। আগে থেকেই হোটেলে 3টে রুম বুক করা ছিল। ওরা ঢুকে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিল। সেখানে একটা ব্যাপারে আবিররা সমস্যায় পড়ল, সেটা হলো ভাষা। জয়সলমীরের স্থানীয় মানুষেরা হিন্দি ভাষায় সচ্ছল হওয়ায় ওদের সেভাবে অসুবিধা হয়নি, কিন্তু এখানকার স্থানীয় মানুষের প্রধান ভাষা অন্যরকম। হিন্দি অল্প স্বল্প বুঝলেও বলতে পারে না। তাই হোটেল থেকে বেরিয়ে সেই ভগ্নপ্রায় কেল্লার কোনো খোঁজ পাওয়া গেল না, জানা গেল না তার ইতিহাস, এমনকি সেখানে যাবার রাস্তাও জানা নেই। উপায় বের হলো যখন তনুশ্রী গুগল ম্যাপে একটা পুরনো মসজিদের খোঁজ পেল। প্রলয়, আবির, তনুশ্রী আর সুকান্ত বেরিয়ে পড়ল ওই মসজিদের উদ্দেশ্যে, যদি সেই কেল্লার কোনো হদিশ পাওয়া যায় সেখান থেকে। মেঘা আর পিউ হোটেলে থেকে গেল। প্রলয় যেতে বললেও মেঘা পিউর সঙ্গে কাউকে থাকতে হবে ভেবে আর গেল না। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে জাতীয় সড়কের দিকে যেতে প্রায় 3 কিলোমিটার দূরে একটা খালের ধারে এই মসজিদ। রাস্তার ধারের মাইল ফলকে লেখা ছিল এই মসজিদের নাম গাওহিদে আজম। শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় মসজিদ, বিশেষ লোকজন নেই আশেপাশে। ভিতরে ঢুকলো ওরা 4 জন। প্রলয়, সুকান্ত আর আবির মাথায় রুমাল বেঁধে নিল। তনুশ্রী নিজের সালোয়ার কামিজের দুপাট্টা দিয়ে ঢেকে নিল তার মাথা। ভিতরে ঢুকে তারা দেখল মসজিদের দেওয়ালে বট অশ্বত্থের চারা গজিয়েছে, ফাটল ধরেছে দেওয়ালে। শুকনো পাতায় ভরে আছে মসজিদের উঠান। জনমানব শূন্য একটা মসজিদ। ওরা এগিয়ে গেল প্রধান প্রার্থনা কক্ষের দিকে। প্রার্থনা কক্ষে ঢুকে ওরা দেখল এক পীর বাবা ঘরের এক কোণে বসে আছেন। তার বয়স প্রায় 75-80 কাছাকাছি হবে। মাথা ভর্তি সাদা চুল, এক মুখ সাদা দাড়ি, বয়সের ভারে নুয়ে পড়া একটা শীর্ণকায় বৃদ্ধ। ওরা তাকে কিছু জিজ্ঞেস করতে উদ্যত হলে তিনি হাতের ইশারায় ওদের বাইরে অপেক্ষা করতে বললেন। ওরা বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছু পরে উনি বাইরে এলেন। চাতালে বসে ওদের বসতে ইঙ্গিত করলেন। ওরা বসলে ওদের দিকে তাকিয়ে হিন্দিতে জিজ্ঞেস করলেন ওরা কেন সেই কেল্লা দেখতে চায়। সুকান্ত অবাক। পীর বাবা কি তাহলে ত্রিকালজ্ঞ? অবাক হয়ে সে জিজ্ঞেস করল, आपको मालूम है हम यहाँ क्यों आए हैं? मत जाओ वहां। क्यों नहीं जाएंगे? क्या होगा? खतरा है, तुम लोग मत जाओ। हाँ, आप सही कह रहे हैं बाबा, हमें नहीं जाना चाहिए, पर इतने दूर से आए हैं हम लोग, एक बार बाहर से देखना चाहते थे। मिनती है आपसे, उस फोर्ट का पता बता दीजिए। मस्जिद के पीछे 3 किलोमीटर दूर एक जंगल का रास्ता गया है। जंगल के अंदर एक वो किला है, पर मत जाओ, तुम लोगों को खतरा होगा। शुक्रिया बाबा। পীর বাবার কথায় ওখান থেকে ওরা উঠে পড়ল। গাড়িতে উঠে ওরা হোটেলে ফিরে গেল। আবির আশ্চর্য রকম চুপচাপ হয়ে গিয়েছে। সুকান্ত 2-1 কথা বলার চেষ্টা করল, কিন্তু আবির উত্তর করল না। প্রলয় আর তনুশ্রী দুজনেই অবাক। আবির হঠাৎ এরকম ব্যবহার করছে কেন? হোটেলে পৌঁছে ও গাড়ি পার্ক করে আমি একটু ঘুরে আসছি বলে বেরিয়ে গেল। ফিরল প্রায় 1 ঘন্টা পরে। হোটেল রুমে ঢুকে সকলকে ওর ঘরে আসতে বলল। ও বলল কি যেন দরকার আছে। সকলে ওর রুমে ঢুকল। বলো আবির, হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলে? এখন আবার জরুরি তলব, কি ব্যাপার? আমার মনে হয় আমাদের এই এক্সপিডিশনটা না করাই ভালো। বাট ওয়াই? তুই কি পীর বাবার কথায় ভয় পেয়ে গিয়েছিস? না, তা ঠিক নয়,
তবে আমি এখন বাস স্ট্যান্ডে বেরিয়েছিলাম খোঁজ নিতে। কেল্লা একটা আছে যেখানে পীর বাবা বলেছেন, তবে তা নাকি ভয়ঙ্কর অভিশপ্ত। আজ পর্যন্ত ওই কেল্লায় যারাই ঢুকেছে তারা নাকি আর কেউ জীবিত নেই, ওর ভিতরেই নাকি মারা গিয়েছে। আর তাছাড়া কি? আরে আবির, তুই ভয় পাচ্ছিস কেন? আমরা দল বেঁধে এসেছি এখানে এক্সপ্লোর করতে, এখন তুই বাধা দিচ্ছিস কেন বলতো? বেশ, যাওয়া যাক। হ্যাঁ, তবে মেয়েরা নয় কিন্তু। আমরা 3 জন যাব আর এক স্থানীয় লোক, ওর নাম রবিতেজা কলিশেট্টি। ওই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। না আবির, গেলে আমরা 5 জনই যাব, নইলে কেউ না। প্রিয় বরং হোটেলেই থাক। না, আমিও সুকান্তের সঙ্গেই যাব। ব্রাভো, তুমি যাবে গিন্নি? লেটস মেক দিস এক্সপিডিশন সাকসেসফুল। দেখবে তোমার ভূতের ভয় এবারে কমে যাবে। কিন্তু রবিতেজা আমাকে ওখানে মেয়েদের নিয়ে যেতে বারণ করলো। ওখানে নাকি এক ভয়ঙ্কর প্রেতাত্মা রয়েছে। তোমরা কেউ আমার কথা শুনবে না। ঠিক আছে, আমরা সবাই যাব। হ্যাঁ, তবে আমাদের দল ছুট হলে চলবে না, আমাদের দল বেঁধে থাকতে হবে। কাল সকালে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে আসব, আর বিকেলে আমরা কেল্লায় ঢুকবো। রাত কাটিয়ে যদি প্রাণে বেঁচে থাকি তাহলেই পরদিন ভোরবেলা ফিরে আসব। দল বেঁধে যাওয়ার ব্যাপারে সকলে সম্মত হলো আবিরের সঙ্গে। সেদিন আর বিশেষ কিছু করা হলো না। রাতে খাওয়ার পরে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিল আবির। বারান্দায় এসে পিছন থেকে জড়িয়ে ধরল তনুশ্রী। তনুশ্রীর শরীরের স্পর্শ হঠাৎ করে হৃৎস্পন্দন বাড়িয়ে দিল আবিরের। সিগারেট ফেলে তনুশ্রীর দিকে ঘুরে বলল, আচ্ছা, আমাদের কিছু হবে না তো? মানে আমরা ঠিক করলাম না তনুশ্রী? না 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 না, আমাদের এখানে আসাই উচিত হয়নি। আবির, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? কিছু হলে তো আমাদের দুজনের একসঙ্গেই হবে। একা একা বাঁচার তো আর ভয় থাকলো না। মরলে দুজনে বরং একসঙ্গেই মরব। তবু আবিরের মুখের কথা কেড়ে নিল তনুশ্রীর উষ্ণ ওষ্ঠ যুগল। মিশে গেল 2 জোড়া ঠোঁট। আলিঙ্গনাবদ্ধ দম্পতির সুখের মুহূর্তে বিধাতা বোধহয় বাঁকা হাসলেন। পরদিন সকালে উঠে সুকান্ত বেডটির অর্ডার দিল সকলের জন্য। হোটেলের বাইরে বারান্দায় বসে আবিরকে বলল রবিতেজাকে ফোন করে ডেকে পাঠাতে। আবির তাই করল। আধ ঘন্টা পরে রবিতেজা হোটেলে এলো। যে বিষয় নিয়ে আবির বলছিল কেল্লা সম্বন্ধে সেই একই কথা রবিতেজাও বলল। তবুও অ্যাডভেঞ্চারের লোভে ওরা সকলে যেতে চাইল। সকালে ব্রেকফাস্ট করে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে এই ভাবল। কিন্তু সকালে 10:30 নাগাদ বেরাবার আগে গাড়িটায় হঠাৎ করে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিল। কিছুতেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। স্পার্ক প্লাগ ছিঁড়ে গিয়েছে কিভাবে যেন। আবির চেষ্টা করেও সেটা জুড়তে পারল না। শেষ পর্যন্ত মেকানিক ডাকতে হলো। গাড়ি ঠিক হতেই ওরা বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে একটা জায়গা দেখে গাড়ি রাখল। এরপরে আর গাড়ি ঢুকবে না। জঙ্গলে যখন ঢুকলো গাড়ি রেখে, তখন সূর্য মধ্য গগনে। জঙ্গল ধরে রবিতেজার দেখানো পথ দিয়ে আবিররা এগিয়ে চলল। প্রায় 1 কিলোমিটার চলার পরে ওরা দেখল জঙ্গল একটু পাতলা হয়েছে, আর হাত 20 দূরে দেখা যাচ্ছে একটা প্রাচীন ভগ্নপ্রায় কেল্লা, ভানগড় ফোর্ট। কেল্লার প্রবেশদ্বারের কাছে পৌঁছে আবিরদের গা ছমছম করতে লাগলো। এত শুনশান কেল্লার চারপাশে। কেল্লার স্থাপত্য এবং শব্দ দুই যেন বিদায় নিয়েছে দিন বদলের সঙ্গে। প্রবেশদ্বারের দেয়ালে গজিয়ে উঠেছে বট অশ্বত্থ গাছের চারা। জায়গায় জায়গায় বেরিয়ে পড়েছে ইট। দ্বার পেরিয়ে ভিতরে যাওয়ার রাস্তা আজ আর অবশিষ্ট নেই। লম্বা ঘাস আর আগাছায় ভরে গিয়েছে চারদিক। রবিতেজা সকলের আগে আগে যাচ্ছে। ওর হাতে একটা কাস্তে, তাই দিয়ে ঘাস আর আগাছা কাটতে কাটতে ও পথ তৈরি করছে বাকি দলের জন্য। রবিতেজার পিছনে আবির আর সুকান্ত, আর তারপরে প্রলয়। ওদের দলে সকলের শেষে আসছিল পিউ, আর ওর আগে ছিল তনুশ্রী আর মেঘা।
চলতে চলতে কেল্লার সদর ফটকের খুব কাছে এসে পড়েছে ওদের দলটা। হঠাৎ তনুশ্রী পিছনে ফিরে দেখল পিউ নেই। প্রচণ্ড ভয় পেয়ে গেল ও। চাপা অস্ফুট স্বরে ডাকল, আবির, পিউ কোথায়? ওকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। সে কি, তোমার পিছনেই তো ছিল। আরে হ্যাঁ, আমার সঙ্গেই ছিল, একটু আগেও তো ছিল। আবির সুকান্তকে বলতেই ওরা সবাই মিলে এদিক ওদিক খোঁজা শুরু করলো পিউকে, কিন্তু কোথাও দেখতে পেল না ওকে। অনেকক্ষণ খুঁজেও যখন পাওয়া গেল না পিউকে, তখন তনুশ্রীর খুব ভয় হলো। পীর বাবার কথা সত্যি নাকি? তবে এই দুর্গের আশেপাশে যেন সবকিছু কেমন অলৌকিক লাগছে। মানুষের পায়ের চিহ্ন নেই। সভ্যতা যেন বহু যুগ আগে বিদায় নিয়েছে এই কেল্লা থেকে। পীর বাবা যেতে বারণ করেছিলেন। এছাড়া রবি তেজাও বলেছিল এই কেল্লা নাকি অভিশপ্ত। যে মেয়েরা এখানে ঢোকার চেষ্টা করেছে, সেই মেয়েদের উপর নেমে এসেছে এক অমোঘ অমঙ্গল। রক্ষা পায়নি কেউই। হঠাৎ করে ভয় পেল তনুশ্রী। পিউকে খুঁজতে খুঁজতে ওরা একটু এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল। এখন চারপাশে তনুশ্রী আর কাউকে দেখতে পেল না। এদিকে আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে। তনুশ্রী ঘড়িতে সময় দেখল বিকেল 4:30। জঙ্গলে যখন ওরা ঢুকেছিল তখন 12:30 বেজেছিল। এর মধ্যেই 4 ঘন্টা হয়ে গেল। আশ্চর্য হয়ে গেল ও। জিন্সের পকেট থেকে ফোন বের করে আবিরের নম্বর ডায়াল করতে গিয়ে দেখল নেটওয়ার্ক নেই। সর্বনাশ! আবির আর সুকান্ত একসঙ্গে ছিল। ওরা কেল্লার বাঁ দিকের জঙ্গলের দিকে ঢুকেছিল পিউকে খুঁজতে, কিন্তু এখন অন্ধকার ঘনিয়ে এসেছে। সামনে 1-2 হাতের পরে আর জঙ্গলে কিছুই দেখা যাচ্ছে না, কারণ কেল্লার এদিকে জঙ্গল খুবই ঘন। হঠাৎ সুকান্ত একটা অদ্ভুত প্রশ্ন করল, আচ্ছা আবির, আমরা 12টার কিছু পরে জঙ্গলে ঢুকেছিলাম, এর মধ্যে 4:30 বেজে গেল। আমরা 4 ঘন্টা সময় পার করে ফেললাম, নাকি এখানে রাত তাড়াতাড়ি হয়? আবির কথাটা ভেবে দেখল, ঠিকই তো। এত তাড়াতাড়ি অন্ধকার নামলো কেমন করে? এর মধ্যে রবি তেজা, প্রলয় আর মেঘা ওখানে এসে পৌঁছল। মেঘা জিজ্ঞেস করল, তনুশ্রী কোথায়? ও আবার কোন দিকে চলে গেল? ওকেও তো দেখতে পাচ্ছি না। সবার মাথায় হাত। প্রথমে পিউ, এখন তনুশ্রী। রবি তেজা বলেছিল মেয়েদের উপরে নাকি এখানে নেমে আসে এক অভিশাপ। সেই কথাই কি তবে সত্যি হলো? প্রলয় ভয় পেল, এবার কি তবে মেঘার পালা? রবি তেজা সকলকে একজোট হয়ে চলতে বলল। কেউ যেন দল ছুট না হয়, কেউ যেন কখনো একা না হয়ে পড়ে। ওরা জঙ্গলের ভিতরে তনুশ্রী আর পিউকে খুঁজতে ঢুকল। কিছু দূর এগানোর পর এক জায়গায় দেখল পিউর চশমা পড়ে আছে ভাঙা অবস্থায়। সুকান্ত সেটা কুড়িয়ে নিয়ে হতভম্ব দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। রবি তেজা জিজ্ঞেস করলে আবির জানালো ওটা ওর বোনের চশমা। ওরা সকলে সেই পথ ধরে চলতে লাগলো, যদি পিউর কোনো খোঁজ পাওয়া যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওরা দেখল একটা বড় পাথরের দেওয়াল সামনে, অর্থাৎ রাস্তা বন্ধ। রবি তেজা অনেকক্ষণ দেওয়াল দেখে বলল, এইটা তো এখানে ছিল না, মনে হয় সম্প্রতি হয়েছে। সম্প্রতি মানে? এখানে তো বহু বছর ধরে কেউ আসে না। তবে এটা কে, কখন বানালো? এটা ভার্চুয়াল ওয়াল আবির, এটা এখন তৈরি হয়েছে। উই লস্ট ইওর সিস্টার। কি উল্টোপাল্টা বলছেন আপনি? লস্ট হার মানে? তুমি একটু শান্ত হও সুকান্তদা। আমাদের ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। না, আওয়ার টপ প্রায়োরিটি ইজ টু ফাইন্ড দ্য গার্লস। পিউ চোখ খুলে দেখল ও একটা অন্ধকার ঘরে শুয়ে আছে। চোখের চশমাটা তখন ঝড়ের সময় কোথায় খুলে পড়ে গেল, এখন আর সে সেটা খুঁজে পাচ্ছে না। কিন্তু ও ভেবে পাচ্ছে না যে ও এখানে এলো কিভাবে। ও তো ভাই সুকান্তদের সঙ্গে কেল্লার দিকে চলছিল। হঠাৎ করে খুব ঝড় উঠল। আশ্চর্যের বিষয়, তখন বাইরে যথেষ্ট গরম আর রোদ ছিল। তাও কেমন করে ওই সময় ঝড় কিভাবে উঠল কে জানে। ও এখানে একা কেন? বাকিরা কোথায়? পিউর চশমার পাওয়ার ভালোই, ডান চোখে -3.5 আর বাঁ চোখে -3। ঘরটা এত অন্ধকার যে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না।
কোনো রকমে হাতড়ে হাতড়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলো পিউ। সামনে একটা দরজা আছে বুঝতে পারল। সেখানে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো ও। বেশ কিছুক্ষণ পরে দরজা খুলে গেল। পিউ দেখল দরজার অন্য প্রান্তে আছে এক সুসজ্জিত হলঘর। সেই ঘরে পৌঁছে ও আশ্চর্য হয়ে গেল। একটা ভগ্নপ্রায় কেল্লার ভিতরে এত সুন্দর হলঘরে এলো কিভাবে? এমন সময় একটা শব্দ শুনতে পেল ও। অনেকটা শুকনো ঘাসের উপর বিড়াল বা বাঘ জাতীয় পশুর নড়াচড়া করার মতো। পিছনে ঘুরতেই আচমকা ওর উপর ঝাঁপিয়ে পড়ল একটা চিতাবাঘ। এক কামড়ে পিউর বুকের ওপর থেকে খুপলে নিল মাংস। পিউর গগনভেদী চিৎকার ওর দলের কেউ শুনতে পেল না। কেল্লার ফটকের ডান দিকে গা ঘেঁষে যে জঙ্গল শুরু হয়েছিল সেই দিকে তনুশ্রী পিউকে খুঁজতে গিয়েছিল। কিছুক্ষণ খুঁজে হঠাৎ একটা দেওয়াল দেখতে পেয়েছিল সামনে। তার কোণের দিকে একটা বড় ফাঁক। প্রথমে ভেবেছিল আবিরদের ডেকে আনবে, কিন্তু ফোনে নেটওয়ার্ক না থাকায় ওদের ডাকতে পারেনি। তাই ওকে একটু ঢুকতে হয়েছিল সেইখানে। ওখানে ঢোকার পরে তনুশ্রীর আর কিছু স্মরণে নেই। এখন উঠে বসে দেখল সামনে একটা কালো জমাট বাঁধা অন্ধকার। কোনো রকমে সেটা ভেদ করে বেরোনোর চেষ্টা করলো তনুশ্রী। আশ্চর্যের বিষয়, সেটাও পেরিয়ে গেল অনায়াসে। সামনে একটা দরজা আছে বুঝতে পারল ও। সেটাকে জোরে ধাক্কা দিতেই ঘর ঘর শব্দ করে খুলে গেল। কেল্লার আশেপাশে যখন মেয়েদের পাওয়া গেল না, তখন আবির, প্রলয়, সুকান্ত এবং রবিতেজা আর প্রলয়ের স্ত্রী মেঘা কেল্লার ফটক পেরিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকল। আবিরের মনে হচ্ছে যে পিউ আর তনুশ্রীর অন্তর্ধানের রহস্য ওই কেল্লাতেই আছে। ভিতরে ঢুকে ওরা দুটো দলে বিভক্ত হলো। সুকান্ত আর আবির একদিকে আর বাকিরা অন্যদিকে। কেল্লার প্রধান কুঠিতে যখন ওরা ঢুকছে তখন সূর্য পশ্চিম দিগন্তে অস্তপ্রায়। ঘড়ির কাঁটা বলছে সময় 6টা বাজে। সুকান্ত আবিরকে হঠাৎ বলল, দোষটা আমারই ব্রাদার। আমি ঝোঁকের বসে সকলকে এখানে নিয়ে এসে বিপদে ফেললাম। কি যে হলো মেয়ে দুটোর কে জানে। না না, এরকম বলছো কেন সুকান্তদা? ওদের আমরা ঠিক খুঁজে বের করবই। এসব অভিশাপ টভিশাপ না, সব বোগাস। কিন্তু মুখের কথা শেষ হলো না সুকান্তের। কুঠির অন্য প্রান্ত থেকে ভেসে এলো মেঘার গগনভেদী আর্তনাদ। ওরা দুজন সেই দিকে দৌড়ে গেল। একটু দৌড়ে দেখলো সামনে একটা লম্বা বারান্দার মতো জায়গা। সেটার শেষ প্রান্তে বসে আছে প্রলয়, আর তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে রবিতেজা। ওরা দৌড়ে ওখানে পৌঁছলো। আবির রবিতেজাকে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে? মেঘা মেঘা কোথায়? রবিতেজা কোনো উত্তর না দিয়ে আঙুল তুলে সামনের একটা বন্ধ দরজা দেখালো ও। প্রলয়কে ওরা দুজনে টেনে তুলল। প্রলয় অস্ফুটে বলল, মেঘাকে আমরা আর কোনো দিনও ফিরে পাবো না। শাট আপ প্রলয়দা, বোকার মতো কথা বলো না তো। ওদের কিছুই হবে না। চিৎকার করে উঠল আবির। অবশ্য চিৎকার করলেও মনে মনেও খুব ভয় পেয়ে গিয়েছে। প্রথমে বোন, তারপরে তনুশ্রী, এখন আবার মেঘা। বোতল থেকে জল খেয়ে প্রলয় জানালো ওরা করিডোরের এদিকে এসে খোঁজাখুঁজি করছিল। হঠাৎ একটা পাথর ভাঙার মতো শব্দ পায়। ওরা সকলে করিডোরের এই শেষ প্রান্তে এসে দেখে এই দরজাটা খুলেছে, কিন্তু ভিতরে যেন জমাট অন্ধকার। কৌতূহলী হয়ে ওরা সকলে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ বাঘের মতো দেখতে কিন্তু লম্বায় অতিকায় একটা জানোয়ার এসে মেঘাকে টেনে নিয়ে যায় ভিতরে। আর দরজাও বন্ধ হয়ে যায়। মেঘার আর্তনাদ এখনো কানে বাজছে প্রলয়ের। ওদের কথার মাঝখানে রবিতেজা এতক্ষণ চুপ ছিল। এবারে ও এগিয়ে বন্ধ দরজার চারপাশে কি যেন দেখতে থাকে। আবির ওকে জিজ্ঞেস করলো, কি দেখছো? Abir, this door looks very old, not opened for a long time.
আবির খুঁটিয়ে দেখলো দরজাটা। সত্যি বহু বছর যেন এই দরজা খোলা হয়নি। তার মানে এই দরজা খুলে মেঘাকে নিয়ে যাওয়া কোনো অলৌকিক ঘটনা। হয়তো কেল্লার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কোনো অতৃপ্ত আত্মা। মেয়েগুলো টার্গেট হচ্ছে, কিন্তু কেন? কেল্লার ইতিহাস না জানতে পারলে তনুশ্রী, পিউ, মেঘাকে উদ্ধার করা যাবে না। কিন্তু এই পুরনো কেল্লার ইতিহাস বলবে কে? সুকান্তকে বলতে সুকান্ত হঠাৎ বলল, আচ্ছা, সেই মসজিদের পীর বাবাকে জিজ্ঞাসা করলে হয় না? গুড আইডিয়া, উনি জানতে পারেন এর ইতিহাস। কিন্তু কিন্তু আমরা এখন কেল্লার বাইরে যাব কিভাবে? মানে মানে আমার তো মনে হয় মেয়েরা কেল্লার ভেতরেই বন্দি আছে, ওদের ফেলে। না না প্রলয়দা, তুমি আর রবিতেজা বরং এখানেই থাকো, আমাদের জন্য অপেক্ষা করো। আমি সুকান্তদাকে নিয়ে মসজিদে যাচ্ছি। আর হ্যাঁ, ভয় পেও না, মেঘাদের আমরা ঠিক খুঁজে বের করবই। হ্যাঁ, তবে এই কেল্লার ইতিহাস না জানা থাকলে সেটা অসম্ভব। আবিররা কেল্লার ফটক পেরিয়ে বাইরে এলো। জঙ্গল পার করে হাইওয়েতে এসে রাস্তার ধারে দাঁড় করানো গাড়িতে উঠল ওরা। দ্রুত গাড়ি হাঁকালো সুকান্ত। সোজা গিয়ে মসজিদে পৌঁছালো দুজনে। পীর বাবাকে অল্পক্ষণ টাকাটাকি করতেই তিনি বাইরে এলেন। ইশারায় ওদের বসতে বললেন সামনের চাতালে। তারপর ওদের সব ঘটনা শুনলেন। পীর বাবা এরপরে ওদের ওই কেল্লার গল্প বলতে শুরু করলেন। প্রায় 100 বছর আগেকার কথা। তখন ডেকান কিংবা দক্ষিণাতে ছিল নিজামদের আধিপত্য। যদিও সারা দেশে এই সময় ব্রিটিশ শাসন কায়েম ছিল, কিন্তু গোয়ালিয়র, জয়পুর, মৈসুরের মতো কিছু জায়গায় তখনও রাজতন্ত্র ছিল। এদের বলতো প্রিন্সলি স্টেটস। নিজামদের দখলে থাকা হায়দ্রাবাদ ছিল এমনই এক প্রিন্সলি স্টেট। বর্তমানে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, কর্ণাটকের কিছু অংশ এবং মহারাষ্ট্রের মারাঠাওয়ারা মিলিয়েছিল নিজামদের অধীনে। ভানগড়ে ছিল এই বিশাল কিলা, যার সম্পূর্ণ দায়িত্ব ছিল কোতোয়াল রাজপাল সিংয়ের উপর। কোতোয়ালরা প্রায়শই কোনো বড় শাসকের হয়ে বড় শহর বা ছোট শহরগুলির একটি অঞ্চলকে নিয়ন্ত্রণ করত। মুঘল আমল থেকে এই উপাধিটি কোনো বড় শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলের স্থানীয় শাসককে দেওয়া হতো। সেই সময় ওসমান হায়দার খান ছিলেন নিজাম। তার প্রধান অনুগত কর্মচারীদের মধ্যে অন্যতম ছিল বিহারের বছর 25-এর রাজপাল সিং। ভানগড় তখনও নিজামের রাজপাটের অন্তর্গত ছিল। ভানগড় কিলার দায়ভার ছিল কোতোয়াল রাজপালের উপর। সেই গ্রামের প্রধান পুরোহিত নাগেশ্বর রাও ছিলেন একজন অতি সজ্জন ব্যক্তি। তার ছিল এক মেয়ে। সেই মেয়ের নাম ছিল লাবণ্য। লাবণ্যে যেন রূপে গুণে হুড় পড়েছিল। বিদ্যায় যেমন পারদর্শী, তেমন সুন্দর ছিল তার গানের আওয়াজ। সেই সঙ্গে যখন সে বীণা বাজাতো, সুরের মূর্ছনায় ডুবে যেত গোটা গ্রাম। একবার ভানগড়ের এই গ্রামে এক নরখাদক লেপার্ডের উপদ্রব শুরু হয়েছিল। নিজাম উসমান হায়দারের আদেশে কোতোয়াল রাজপাল সিং সেই লেপার্ডের শিকারে বেরিয়েছিল জঙ্গলে, যেখানে তোমরা এখন কিলা দেখছো। পর 5 রাতের চেষ্টায় শেষ পর্যন্ত শিকারে সফল হয়েছিল রাজপাল। লেপার্ড মেরে সারা রাত জঙ্গলে কাটিয়ে শেষ পর্যন্ত ভোরবেলায় শিকারের দলটি পেলেসে ফিরে যাওয়ার উপক্রম করল। ফেরার রাস্তা ছিল গ্রামের মন্দিরের পাশ দিয়ে। ভোরবেলা
তখন বাবার সঙ্গে মন্দিরে ছিল লাবণ্য। সেই পথে রাজপালের চোখে পড়ে লাবণ্য এবং তার প্রতি প্রচন্ড আকৃষ্ট হয় সে। লিপার্ডের হাত থেকে পুরো গ্রামকে বাঁচানোর জন্য রাজপাল হয়ে ওঠে ভগবানের সমান। এই সুযোগ কাজে লাগায় সে নিজেও। এরপর থেকে নানান অজুহাতে সে গ্রামে আসতে থাকে। ধীরে ধীরে তার সুযোগ হয় নাগেশ্বরের বাড়িতে যাওয়ার। লাবণ্যর সঙ্গেও ধীরে ধীরে রাজপালের মোহব্বত হয়ে যায়। শোনা যায় রাজপালের মর্দানগীতে লাবণ্যও ওর প্রতি আকৃষ্ট হয়েছিল। যেই সময়ের এই ঘটনা, তখন কোনো তেলেগু ব্রাহ্মণ ঘরের মেয়ের অধিকার ছিল না কোনো ভিন্ন জাতির পুরুষের সঙ্গে বিবাহ করার। বিবাহ তো দূরের কথা, মুখ দেখানোর ভি অধিকার ছিল না, বিশেষত কোনো রাজ কর্মচারীকে। রাজপাল একে दूसरा জাতি, আবার নিজামের খাস কর্মচারী। लेकिन प्रकृतिर अमोघ विधाने লাবণ্য ও রাজপাল প্রেমে পড়েছিল একে অপরের এবং বিবাহ করতে চেয়েছিল। কিন্তু তাদের এই সম্পর্কের কথা জানতে পেরে যায় লাবণ্যের বাবা আর বাকি গ্রামের মানুষ। ওরা সকলের তীব্র বিরোধ করল। সকলে বিরুদ্ধে গেলেও ওই গ্রামে বাস করত নিজামের খাস মহলের এক বাবুর্চি, আহমেদ সিদ্দিকী নাম ছিল তার। সে গ্রামের সকলের বিরুদ্ধে গিয়ে রাজপাল আর লাবণ্যের বিবাহের প্রচেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। আহমেদের ইন্তকাল হয়েছিল আর লাবণ্য খুন করেছিল রাজপালকে। সেই ঘটনার পরে লাবণ্যের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এত অবধি বলে থামলেন পীর বাবা। সুকান্ত উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু পীর বাবা, এই গল্পের সঙ্গে কেল্লার অভিশাপের কি সম্পর্ক? ধীরজ রাখ বেটা। লাবণ্য আর আহমেদের মৃত্যুর পরে গ্রামে রটে গিয়েছিল এক অন্য প্রেমের গল্প, যেখানে লাবণ্যের প্রেমিক হিসেবে রাজপাল নয়, ছিল আহমেদের নাম। আহমেদ আর লাবণ্যের সম্পর্কের কথা জানতে পেরে আহমেদকে খুন করে বসে রাজপাল। রটনা হয় আহমেদের খুনের প্রতি হিংসা নিতে লাবণ্য রাজপালকে খুন করে পালিয়ে গিয়েছিল সিদ্দিপেট ছেড়ে। নিজামের লোকেরা বহু খুঁজেও আর কোনো দিন খুঁজে পায়নি লাবণ্যকে, আর পাওয়া যায়নি রাজপালের মৃতদেহ। এই ঘটনার কিছু সময় পর থেকেই কেল্লায় শুরু হয়েছিল মৃত্যু মিছিল। বছর খানেকের মধ্যে কেল্লা সবাই মারা গিয়েছিল কোনো অজ্ঞাত কারণে। কেল্লায় বসবাস করা সব পুরুষ রক্ষী, বাবুর্চি, চাকর সকলেরই ইন্তকাল হয়েছিল। বেঁচে যায় শুধু কয়েকজন পরিচারিকা। তারাও পরে কেল্লা ছেড়ে পালিয়ে যায় ভয়। রটে যায় কেল্লায় বাস করছে কোনো অশরীরী আত্মা, যে সকলকে মারছে। হয়তো সে আত্মা আহমেদের বদলা নিচ্ছে রাজকর্মচারীদের মেরে। কেল্লা হয়ে যায় পরিত্যক্ত। অন্যদিকে গ্রামেও শুরু হয় মরক। এক অজানা অসুখে মারা যেতে থাকে গ্রামের লোক। মুহূর্তের মধ্যে যেন পুরো গ্রাম শ্মশান হয়ে গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা পালিয়ে গিয়েছিল। কেল্লা পড়েছিল পরিত্যক্ত হয়ে। গ্রাম জনমানব শূন্য হয়ে গিয়েছিল। আহমেদের আত্মা কেল্লায় কাউকে বাঁচতে দেবে না। তবে যে শুনলাম লোকে বলে কেল্লায় মেয়েদের জন্য অভিশাপ আছে,
সেটা কেন? লাবণ্যর মতো মেয়ে খুনি? অবিশ্বাস্য। আর আমাদের দলেরও তো মেয়েরা গায়েব। এই কথা শুনে চমকে উঠলেন পীর বাবা। আবিরকে জিজ্ঞেস করলেন ওদের দলে আরও একজন ছেলে ছিল, সে কোথায়? আবির কেল্লার ঘটনা বলল। পীর বাবা অস্থিরভাবে উঠে পড়লেন। মসজিদের ভিতরে থেকে দুটো তাবিজ এনে বেঁধে দিলেন সুকান্ত আর আবিরকে। তারপর ধীরে ধীরে বললেন, তুম লোক ভারী মুসিবত মে হো। তারপর শোনালেন কেল্লার গল্পের ক্লাইম্যাক্স। আসলে যেভাবে ঘটনাটা ঘটেছিল আর যা রটানো হয়েছিল তাতে ছিল বিস্তর ফারাক। আহমেদের সঙ্গে লাবণ্যর ছিল না কোনো সম্পর্ক। দুরাত্মা আহমেদ গ্রামের মানুষের বিরোধিতার সুযোগ নিয়ে লাবণ্য আর রাজপালের বিশ্বাস অর্জন করেছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করে সে লাবণ্যর ইজ্জত নিয়েছিল। শুধু জোর করে সম্ভব নয়, লাবণ্য যাতে কাউকে কিছু জানাতে না পারে তাই গোপনে তাকে হত্যা করে তার লাশ গায়েব করে দিয়েছিল সে। তাহলে আহমেদ আর রাজপালকে মারলো কি? আহমেদকে মেরেছে লাবণ্যের অতৃপ্ত আত্মা। হোয়াট? রাজপাল মরেনি, সে পালিয়ে গিয়েছিল কেল্লা ছেড়ে। লাবণ্যের রোষের কোপে পড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল বীর সেনাপতি। সুকান্তদা, উই আর ইন ডিপ ট্রাবল। কেল্লার ভিতরে মেয়েরা কিন্তু বিপদে পড়ে না। লাবণ্যর আত্মা ছেলেদের শিকার করে, মেয়েদের টোপ হিসেবে ব্যবহার করে। কি বলছো আবির? আচ্ছা, আপনি সেদিন আমাদের এই ঘটনাটা বললেন না কেন? মানে আহমেদ আপনার কে হয়? मेरा सगा चाचा। अभी जाओ, बचा लो अपनी दोस्त को। সুকান্তকে নিয়ে ছুটে বেরিয়ে গেল আবির। মসজিদের বাইরে দাঁড় করানো গাড়িতে উঠে ওরা বেরিয়ে পড়ল কেল্লার দিকে। জানে না তারা কি দেখবে ওখানে গিয়ে। গাড়িতে উঠে উৎকণ্ঠায় একটা কথা জিজ্ঞেস করলো সুকান্ত। কিন্তু কিভাবে বুঝলে ব্রাদার যে পীর বাবা আহমেদের বংশের কেউ? তুমি খেয়াল করনি পীর বাবা অত বছর আগের কাহিনী এমনভাবে মন করে বলছিলেন যেন সামনে থেকে দেখেছেন। আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল এই তাঁর পরিবারের কথা, এবং তিনি জেনেছেন পরিবারের কারুর কাছ থেকে, তাই প্রশ্নটা করেছিলাম। আর দ্বিতীয়ত, তুমি ওর চেহারাটা লক্ষ্য করেছো? ঠিক দক্ষিণ ভারতের মানুষের মতো, অর্থাৎ হয় লাবণ্যর পরিবারের কেউ অথবা আহমেদের। এখন লাবণ্য হবে না ধর্মের কারণে, আর যদিও বা হন তার সম্ভাবনাও ক্ষীণ, কারণ লাবণ্যের মৃত্যু হয়েছিল আর গ্রামের মরকে পুরোহিত নাগেশ্বরও মারা গিয়েছিল। তাই ওই বংশের আর কেউ ছিল না, তাই বাকি রইল আহমেদ। কিন্তু এমনও তো হতে পারে যে রাজপাল পরে স্থানীয় কাউকে বিয়ে করেছিল বলে ওকে দক্ষিণ ভারতীয় দেখতে। হতে পারে, কিন্তু তুমি খেয়াল করনি যে ও রাজপালের উপর ভীষণ ক্রুদ্ধ? ওকে ভণ্ড, ভীরু সবকিছুই তো বলল, তাই আর ওকে রাজপালের কোনো আত্মীয় বলে মনে হয়নি। কথা বলতে বলতে ওরা জঙ্গলে এসে পৌঁছল। রাস্তার ধারে গাড়ি রেখে ওরা ছুটে গেল জঙ্গলের ভিতরে কেল্লার ফটকের দিকে। কেল্লার ভিতরে পৌঁছে আবিররা দেখল সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছে। যেখানে ওরা প্রলয় আর রবিতেজাকে অপেক্ষা করতে বলেছিল সেখানে প্রলয় নেই, শুধু পড়ে আছে রবিতেজার রক্তাক্ত দেহ। ওর বুক আর গলার কাছে একটা গভীর ক্ষত, যেন কোনো হিংস্র শাপতের কাজ। ওরা কাছে পৌঁছতে রবিতেজা সেই ভার্চুয়াল ওয়ালের দিকে ইশারা করল। তারপর স্তব্ধ হয়ে গেল সে। আবির ভেবে পেল না সেই দেওয়াল ভেঙে ওদিকে যাবে কিভাবে। হঠাৎ মনে পড়ল পীর বাবার দেওয়া তাবিজের কথা। তাবিজ দুটোকে আবির আর সুকান্ত একবার কপালে ঠেকিয়ে ঈশ্বরকে স্মরণ করে দেওয়ালের গায়ে হাত দিয়ে চাপ দিল। আবিরদের হাতের চাপে দেওয়ালের মাঝের অংশ ভেঙে একটা সুড়ঙ্গ পথ দেখা দিল। সুড়ঙ্গ খুব লম্বা নয়, তবে একটা সাধারণ লম্বা ছেলে হামাগুড়ি দিয়ে ভিতরে চলতে পারে। সুড়ঙ্গে ঢুকে ওরা সেইভাবেই কিছু দূর চলল।
সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা দরজা, সামান্য খোলা। সুকান্ত একটু জোরে চাপ দিতেই সেটা খুলে গেল। সামনে একটা বিশাল হলঘর, প্রাচীনকালে রাজপ্রলয়দের প্রাসাদে যেমন থাকতো ঠিক তেমন। ঝাড় লণ্ঠন আর বাহারি পর্দা লাগানো সুন্দর একটা হলঘর। একটু এগোতেই চমকে উঠল আবির আর সুকান্ত। ঘরের এক কোণে চুপ করে মাথা নিচু করে বসে আছে তনুশ্রী। তনুশ্রীকে দেখে আবির এগিয়ে যেতেই শুনতে পেল গাঢ় অট্টহাস্য। চমকে উঠল। তনুশ্রী মুখ তুলল, কান্না ভেজা গলায় বলল, আমরা কেউ বাঁচবো না আবির, লাবণ্য আমাদের সকলকে মেরে ফেলবে। বলে আঙুল তুলে দেখালো পিউর মৃতদেহর দিকে। পিউর কাছে গিয়ে আবির দেখল ওর বুক আর পেটের মাংস কে যেন ছিঁড়ে নিয়ে গেছে, কোনো হিংস্র জানোয়ারের মতো কিছু। নীরবে চোখের জল মুছল আবির। নিজের বোনের এরকম করুণ পরিণতি ও কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবেনি। সুকান্তদা, পিউ, সুকান্তদা, সুকান্তদা, পিউ মারা গেছে। সুকান্তদা, পিউ, ও গড, এ আমি কি করলাম? আবির তনুশ্রীকে ধরে তুলল, তারপর সকলকে বলল, আমাদের আমাদের এখনই এখনই আমাদের এখান থেকে পালাতে হবে, এখনই। ওই ঘর থেকে ওদের বেরোনো হলো না। আবিরের মনে হলো ওর কানের কাছে কেউ যেন দাঁড়িয়ে কিছু বলছে। স্পষ্ট শুনল কে যেন বলল, इस घर में तुम लोग बंद हो गए, बाहर जाने का एक ही रास्ता है, वो दोस्त की बीवी को इन दुष्ट आत्मा के हवाले कर दो। চমকে উঠল আবির। পীর বাবা, পীর বাবা কথা বলছেন আবিরের সঙ্গে। পরক্ষণেই মনে পড়ল ওর যে মসজিদ থেকে বেরোনোর সময় উনি বলেছিলেন, तू जा, हम है तेरे साथ। প্রলয় কোথায়? প্রলয় আর মেঘাকে তার দরকার এখনই। তনুশ্রী আর সুকান্তদাকে নিয়ে আবির ঘরের উল্টো দিকের দরজার দিকে এগিয়ে গেল। সেই দরজাতেও একটু জোরে চাপ দিতে সেটা খুলে গেল। দরজার ওপাশে একটা ঘর, তাতে পা রেখেই অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো ওদের মুখ থেকে। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! ঘরের চারপাশে ছড়িয়ে আছে কত মানুষের কঙ্কাল। রক্তের হোলি খেলেছে কেউ সেই ঘরের দেওয়ালে। তার মধ্যে ঘরের মাঝখানে পড়ে আছে প্রলয়। প্রলয়ের অবস্থাও অত্যন্ত সংকটজনক। কোনো রকমে দেহে প্রাণ ধুকফুক করছে। তবে মেঘা কোথাও নেই। প্রলয়ের কাছে গিয়ে আবির জিজ্ঞেস করলো, প্রলয়, মেঘা কোথায়? জানি না। মেঘার আসল পরিচয় কি? আমি জানতাম না, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। আমাকে তো মেঘাই বলেছিল এই জায়গার কথা, কিন্তু তখন আমি কিচ্ছু বুঝিনি। এখন সব বুঝতে পারছি। মেঘাকে বিয়ে করেছ আর তুমি ওর বংশ পরিচয় জানতে না? বলো প্রলয়, মেঘা বাঙালি নয় না? নীরবে নেতিবাচক ঘাড় নাড়ল প্রলয়, কিন্তু আর কিছু বলার আগেই একটা দমকা হাওয়ার ধাক্কায় ছিটকে গেল আবির। প্রলয়কে কে যেন অন্ধকারে টেনে নিয়ে গেল। অনেকটা বাঘ যেমন করে তার শিকারকে টেনে নিয়ে যায়, ঠিক সেইভাবে। শুধু শোনা গেল প্রলয়ের আর্তনাদ। মুহূর্তের মধ্যে আবার স্তব্ধ হয়ে গেল সব। আবির কিছু বুঝতে পারছে না যে কিভাবে ওরা বাঁচবে। তাও একটা শেষ চেষ্টা করতেই হবে ওকে। আবির সুকান্তকে বলল, যা কিছু হয়ে যাক, যত আর্তনাদই শোনো না কেন, এই তাবিজ তোমরা দুজনে ছুঁয়ে দাঁড়িয়ে থেকো। এখন থেকে এক পাও নড়বে না, কোনো প্রলোভনে পা দেবে না। তাবিজ ছুঁয়ে থাকবে দুজনে। আমি আমি আসছি এক্ষুনি। না আবির, তোমার কিছু হয়ে গেলে অলরেডি আমি পিউকে হারিয়েছি। সুকান্তদা, এই নেমেসিস আমি শেষ করবই, যেভাবেই হোক। আমি আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবই। না না আবির, তুমি একা যেও না, আমিও যাব তোমার সঙ্গে।
না তনুশ্রী, না, আমি আর নতুন করে কাউকে হারাতে পারবো না। কথাগুলো বলে আবির দৌড়ে বেরিয়ে গেল ঘরের অন্য দরজা দিয়ে। ওর লক্ষ্য এখন মেঘাকে খুঁজে পাওয়া। তনুশ্রী আর সুকান্তকে ভিতরে রেখে আবির বাইরে বেরিয়ে দেখল সে কেল্লার সেই করিডোরে পৌঁছেছে যেখান থেকে গায়েব হয়েছিল মেঘা। সেই দরজার সামনে যেতেই কে যেন ওকে বলল, আন্দার যা। ও সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে তাবিজ হাতে জোরে ঠেলা দিল। পুরনো দিনের ঘুম ধরে যাওয়া দরজার মতো ভেঙে পড়ল সেই দরজা। অবাক হয়ে তাকিয়ে রইল আবির। এর আগে যখন এখানে এসেছিল ও আর রবিতেজা দুজনে মিলে দরজাটাকে একটু ঠেলে সরাতে পারেনি, অথচ এখন ভিতরে প্রবেশ করে চমকে উঠল আবির। ভিতরে একটা পালঙ্কের উপরে বসে এক অপরূপ সুন্দরী নারী বীণা বাজাচ্ছে। সে কি অপূর্ব সুরের ধ্বনি তার, ঠিক তেমনই সুন্দর তার চেহারা। রূপের ছটায় যেন সেই কক্ষ আলোকিত হয়ে গেছে একেবারে। আবার যেন কে ফিসফিস করে বলল, এই মেয়েটি লাবণ্য। আবিরের মনে হলো পীর বাবা ঠিকই বলেছিলেন, লাবণ্য সত্যিই স্বর্গের পরী। কিন্তু সে খুনি, এই কথা বিশ্বাস হয়নি আবিরের। ঘরের অন্যদিকে চোখ বোলালো আবির। ওর সামনে এখন শতাব্দী প্রাচীন এক কেল্লার অপূর্ব শোভিত শয়নকক্ষ। এমন সময় ওর কাঁধে কে যেন হাত রাখল। চকিতে পিছনে ঘুরে দেখলো আবির, কিন্তু কিছু বোঝার আগেই মাথায় তীব্র ব্যথা অনুভব করলো ও, আর তারপর সংজ্ঞা হারিয়ে পড়ে গেল আবির। আবির যখন চোখ খুলল তখন দেখতে পেল ওর দুটো হাত বাঁধা। লাবণ্য পালঙ্কে নত মুখে বসে আছে। ওর সামনে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে মেঘা। যদিও এই মেঘাকেও চিনতে পারছে না। প্রথম যখন কোম্পানির অ্যানুয়াল ডের পার্টিতে প্রলয়ের বউকে দেখেছিল আবির, সে তখন জিন্স টপ পরিহিতা, ছোট্ট করে কাটা চুলে একটা পনিটেল বাঁধা এক আধুনিক নারী। কিন্তু এখন যে মেঘা ওর সামনে বসে আছে, তার পরিধান, চেহারা সবকিছুতে রয়েছে শতাব্দী প্রাচীন সাজসজ্জার ছাপ। পুরনো দিনের শাড়ি, সেই সঙ্গে সমসাময়িক গয়না আর লম্বা চুলের বেনি। আবির কি তবে টাইম ট্রাভেল করলো? ওর ভাবনার মাঝে ঘরে প্রবেশ করলো আরেকজন মানুষ। বেশভূষা দেখে মনে হয় কোনো মুসলমান পুরুষ। চমকে উঠল আবির, তার মানে এ কি আহমেদ? ধীরে ধীরে ওর সামনে যেন আজ থেকে 100 বছর আগের সেই ঘটনা ঘটছে, যার কারণে এই ভানগড় ফোর্ট অভিশপ্ত হয়। মেঘা জাদু বলে আহমেদকে সম্মোহিত করল এবং তারপরে ওর নির্দেশে আহমেদ লাবণ্যকে পালঙ্কের ওপর ফেলে জোর করে সম্ভোগ করতে উদ্যত হল। বাধা দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত আহমেদের গায়ের জোরের কাছে লাবণ্য হার মানল। যন্ত্রণায় চিৎকার করে উঠল লাবণ্য। আহমেদ যখন এক টানে লাবণ্যর পরনের শাড়িটা খুলে ফেলল, তখন ওর যন্ত্রণাক্লিষ্ট মুখ দেখে আবিরের ভেতরটা হাহাকার করে উঠল। কিন্তু চেষ্টা করেও নিজেকে বন্ধন মুক্ত করতে পারল না আবির। সাহায্যের জন্য চিৎকার করতে চাইলেও ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। অন্যদিকে মেঘারূপী মহিলা ক্রূরভাবে হাসছে। এরপরে আহমেদের উত্থিত পুরুষাঙ্গ লাবণ্যর যোনিতে প্রবেশ করল। ব্যথায় অস্ফুটে বেরিয়ে এলো লাবণ্যর ক্ষীণ চিৎকার। ওর শরীরে আর আহমেদকে বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না। আবির দেখল ওর দিকে যেন তাকিয়ে আছে লাবণ্য। অসহায় লাবণ্যর কান্না দেখে নিজের চোখ দুটো বন্ধ করল আবির। সম্ভোগের পরে ধীরে ধীরে সম্মোহিত থেকে স্বাভাবিক হতে লাগলো আহমেদ। এমন সময় আচমকা ঘরে প্রবেশ করল অন্য এক পুরুষ। তার পরনে শতাব্দী প্রাচীন রাজপোশাক, অর্থাৎ এ হলো কোতোয়াল রাজপাল সিং। নিজের প্রণয়কে আর আহমেদকে দেখে তার আর কিছুই বুঝতে বাকি থাকলো না। ক্রোধে অন্ধ হয়ে তলোয়ারের এক কোপে সে আহমেদের শিরচ্ছেদ করল। কয়েক মুহূর্তের মধ্যে আহমেদ প্রাণ ত্যাগ করল। আহমেদকে মেরে সে তলোয়ার ফেলে এগিয়ে গেল পালঙ্কের দিকে, যেখানে লাবণ্যর ধর্ষিত দেহ শুয়ে আছে। কিন্তু তার আগে আবির দেখল মেঘারূপী সেই মহিলা দ্বিতীয়বার জাদু বলে রাজপালকে নিজের বশে আনল, আর তার নির্দেশে রাজপাল সম্মোহিত হয়ে নিজের কোমর বন্ধ থেকে বের করল একটা ছোড়া। এই সময় বাইরে শোনা গেল কিছু মানুষের ছুটে আসার শব্দ। রাজপাল অগ্র পশ্চাৎ না ভেবে সেটা বসিয়ে দিল লাবণ্যর পেটে। এক মর্মান্তিক আর্তনাদ করে উঠল লাবণ্য।
পরের মুহূর্তে সে তাকালো তার প্রেমিকের দিকে। হতবাক সেই দৃষ্টি ছিল ভীষণ মর্মভেদী। আবির চিৎকার করে উঠল, এই অন্যায়! কেন কেন এরকম মেঘা তুমি করছো ওদের সঙ্গে? কোথায় মেঘা? সেখানে যে পিশাচিনী এতক্ষণ সম্মোহনের খেলা দেখাচ্ছিল, সে তো মেঘা নয়। লাবণ্যর দেহ পালঙ্কের উপরে পড়ে যেতেই রাজপাল ধীরে ধীরে এগিয়ে এলো সেই পিশাচিনীর দিকে, কিন্তু যেতে পারল না। ক্ষিপ্র গতিতে ঘরে প্রবেশ করলো একটা চিতাবাঘ। চমকে উঠল রাজপাল। একে তো কয়েকদিন আগেই শিকার করেছিল সে। শেষবারের মতো গর্জে উঠল লাবণ্য। তেলেগু ভাষায় কিছু বলল, যার মানে আবির বুঝতে পারল না। তারপর সে পালঙ্কে লুটিয়ে পড়ে গেল। শুধু দেখল ওই নরখাদক বাঘ ঝাঁপিয়ে পড়ল রাজপালের উপরে, এবং খানিকক্ষণ বাঘে মানুষের ধস্তাধস্তির পর বাঘটা রাজপালকে টেনে নিয়ে ঘরের বাইরে চলে গেল। আবির হাত বাঁধা অবস্থায় শরীরের ভর দিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। তারপর মেঘারূপী মহিলাকে জিজ্ঞেস করল, লাবণ্যকে শুধু শুধু মেরে ফেললে কেন? কোনো উত্তর না পেয়ে আবির লাবণ্যকে দেখতে এগিয়ে গেল। পিছন থেকে এবারে সে হুঙ্কার শুনল, যদিও সে তার মানে বুঝতে পারল না। হঠাৎ আবিরের কানের কাছে এসে কেউ যেন বলল, এর মানে হলো, ওর গায়ে হাত দিও না, ও ঘুমোচ্ছে। এবারে আবির বুঝল যে এতক্ষণ ধরে পীর বাবা ওর সাথে কথা বলে যাচ্ছেন। চোখের সামনে এতগুলো মর্মান্তিক মৃত্যু আর পিশাচিনীর জাদুবিদ্যা দেখে আবির খুব ভয় পেয়ে গিয়েছে। ওর খালি মনে হচ্ছে কেন সেইখানে আসতে রাজি হলো। বোনকে হারালো, তারপরে চোখের সামনে বন্ধুর মৃত্যু। তনুশ্রীকেও আর কোনোদিনও সে দেখতে পাবে কিনা তাও সে জানে না। সব মিলিয়ে নেমেসিসের হাত থেকে বোধহয় আর মুক্তি নেই আবিরের। সেই সময় ঘরে প্রবেশ করল তনুশ্রী আর সুকান্তদা, সঙ্গে মসজিদের পীর বাবা। পীর বাবাকে ওদের সঙ্গে দেখে আশ্বস্ত হলো আবির। নিজের বাঁধা হাতের দিকে ইশারা করল তনুশ্রীকে। তনুশ্রী ওর দিকে যেতেই এক অদৃশ্য জাদু বলে তনুশ্রীকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। পীর বাবা এবারে গর্জে উঠে মেঘাকে কি যেন বললেন। ভাষা বুঝতে পারল না আবিররা। তারপরে সুকান্তকে ইঙ্গিত করলেন যে আবিরের হাতের বাঁধন খুলে দিতে। তনুশ্রী আর উঠতে পারছে না, যন্ত্রণায় ওর মুখ বেঁকে যাচ্ছে। পীর বাবা এইবার ওই মেঘারূপী পিশাচিনীকে বললেন, আর কতদিন সকলের সাথে অন্যায় করবে? ওই মেয়েটার প্রতি এত হিংসা যে প্রতি 5 বছরে শনিবার অমাবস্যা রাতে এই কেল্লাতে ওকে বারবার সেই নরক যন্ত্রণা দিস। রাজপালের দোষে মেয়েটা বারবার এই কষ্ট পাচ্ছে, আর আহমেদকে তুই মিথ্যে ভাসিয়েছিস। রাজপাল বীর হতে পারে না, কারণ সে ছলনার আশ্রয় নিয়েছিল। নরখাদক চিতাকে সে স্বীকার করতে পারেনি। আদতে চিতাবাঘ বজ্রর আঘাতে মারা গিয়েছিল। এই ছলনার শাস্তি একমাত্র ওরই প্রাপ্য। তাই বাঘের আত্মার হাতেই মৃত্যু হয়েছে রাজপালের। রাজপাল তোকে ঠকিয়েছিল বলে প্রতিশোধ নিবি ওই মেয়েটার থেকে তুই? এইটাই শেষ ছিল। আজ 13 অমাবস্যা পূর্ণ হলো। আজই আমি ওর জনের রস আর রক্ত মাখবো আমার চুলের বেনিতে। আজ আমার শক্তি 10 গুণ বেড়ে যাবে। আমি প্রেত লোকের সর্বশক্তিমান হব। কথাগুলো বলে অট্টহাস্য করে উঠল সরিতা। হ্যাঁ, এই নামটাই তো বলেছিলেন পীর বাবা আবিরকে। শুধু তাই নয়, তারপরে কি করতে হবে সেটাও বলে দিয়েছেন। এখন শুধু সুযোগের অপেক্ষা। সুযোগ এলো যখন লাবণ্যর রক্ত নিতে পিশাচিনী এগিয়ে গেল পালঙ্কের দিকে। আবির ইশারায় তনুশ্রীকে দেয়ালে জ্বলা মশালের দিকে ইঙ্গিত করে তা দিয়ে ওকে পালঙ্কে আগুন ধরাতে বলল। আর সেই ফাঁকে ও নিজের হাতের ছুরি দিয়ে এক কোপে পিশাচিনীর বেড়ি কেটে ফেলল। মুহূর্তে তাতে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন পীর বাবা। অন্যদিকে ততক্ষণে পালঙ্কে আর লাবণ্যর মৃতদেহে আগুন জ্বালিয়ে দিয়েছে তনুশ্রী। সেই কুণ্ডলীকৃত ধোঁয়ায় যেন আবির দেখতে পেল লাবণ্যের মুখটা। তাতে ছিল কৃতজ্ঞতার দৃষ্টি। আজ বোধহয় মুক্ত হলো লাবণ্যর আত্মা। যেই পিশাচিনী নিজের রূপ ধরল, আর তখন সে মেঘা নেই।
তীক্ষ্ণ চিৎকারে কানে তালা লেগে গেল আবিরদের। বেনি কেটে ফেলায় তার শক্তি কমে গিয়েছে। সে আর আবিরদের কিছু করতে পারছে না। ধীরে ধীরে সেই পিশাচিনি মিলিয়ে গেল পঞ্চভূতে। পড়ে রইল তার বেনি। পীর বাবার নির্দেশে আবির ওতেও আগুন লাগিয়ে দিল। বেনি সম্পূর্ণ পুড়ে গেলে ওরা কেল্লা ছেড়ে বেরিয়ে গেল। জঙ্গল পার করে ওরা যখন গাড়িতে উঠছে, তনুশ্রীর পিছন ফিরে একবার তাকালো ফেলে আসা কেল্লার দিকে। ওর ভিতরে পড়ে রইল পিউ, প্রলয় আর রবি তেজা। পিউর দেহাবশেষ আনতে চেয়েছিল সুকান্ত, কিন্তু আবির আর তনুশ্রী বারণ করল তাকে। অপঘাতে মৃত্যু, আর তাছাড়া মা ওই দৃশ্য দেখতে পারবে না। গাড়ি চালাতে চালাতে আবিরের মনে হলো ওরা এসেছিল 6 জন, কিন্তু ফিরছে মাত্র 3। বোনের মৃত্যুর প্রতিশোধ সে নিতে পেরেছে কিনা জানে না, তবে ওকে তো আর সে কখনো ফিরে পাবে না। গাড়িটা নিয়ে ওরা সোজা এলো মসজিদে। ঘড়ির কাঁটা তখন ভোর 6টা দেখাচ্ছে। পীর বাবা ওদের বসতে বললেন। তারপরে ওদের প্রত্যেকের হাতে একটা মন্ত্রপুত তাবিজ বেঁধে দিলেন। আগামী দিনে সব অশুভ শক্তি থেকে এই তাবিজ ওদের রক্ষা করবে। তারপরে তিনি বললেন, কেল্লার যে ঘটনা তোমরা দেখলে, সেখানে আহমেদ, লাবণ্য, রাজপাল ছাড়াও ছিল এক মহিলা, কিন্তু তাকে কেউ কোনোদিনও দেখেনি, তার কথাও কেউ জানত না। সেই হলো সরিতা। সরিতা ছিল সব সর্বনাশের মূলে। আদতেও ছিল এক পিশাচিনী। ও কোথা থেকে এসেছিল, রাজপালকেই বা কিভাবে চিনত, কেউ জানত না। লাবণ্য আর রাজপালের প্রেমকে ও মেনে নিতে পারেনি, কারণ রাজপাল ওকেও প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে লাবণ্যকে দেখার পরে সে নিজের সিদ্ধান্ত বদলেছিল। তাই রাগে অপমানে সরিতা আহমেদকে বশ করে তাকে দিয়ে লাবণ্যকে ধর্ষণ করায়, এবং সেই দৃশ্য দেখে রাজপাল আহমেদকে ভুল বুঝে হত্যা করে। জাদু বলে সরিতা জেনেছিল, যদি কোনোভাবে লাবণ্যর শরীরের রক্ত ও যোনির রস সে পায়, তবে সে প্রেত লোকের শ্রেষ্ঠ পিশাচ হতে পারবে। লাবণ্যের খুনের পরে সে রক্ত পেলেও যোনির রস পায়নি, কারণ সেই মুহূর্তে দুর্গের পেয়াদারা চলে আসায় পালাতে হয় সরিতাকে। তাই তাকে এই যজ্ঞ প্রতি 5 বছরে 13 বার করতে হতো। তাই প্রতি 5 বছর অন্তর সে কেল্লায় লোক ডেকে এনে এই যজ্ঞ করত। এবারে ছিল 13 নম্বর অমাবস্যা। এবারে যাতে কোনো সমস্যা না হয়, তাই 1 বছর আগে থেকে প্রস্তুতি নিয়েছিল সরিতা। প্রলয়কে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছিল ও, আর ওকে সাহায্য করেছিল আবিররা। না, এই দোষ সম্পূর্ণ আমার। আমি তো ওদের সকলকে জোর করেছিলাম। আবির হাত রাখল সুকান্তের কাঁধে। সুকান্ত বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কেঁদে উঠল। আমি তোমাদের সর্বনাশ করে দিলাম। আমি পিউকে ভীষণ ভালোবাসতাম। হয়তো স্বামী স্ত্রীর, ওসব কথা বরং থাক সুকান্তদা। কিন্তু আমি তোমার শাশুড়িকে মুখ দেখাবো কি করে? পিউয়ের মৃত্যুর জন্য তো আমিই দায়ী। ভবিতব্য সুকান্তদা, আমরা মেনে নিয়েছি, মাও মেনে নেবেন। কিন্তু পীর বাবা, আপনি সেদিন আমাদের অন্য কাহিনী শোনালেন কেন? আহমেদ আমার সগা চাচা ছিল, তার মুক্তি ছিল না যতক্ষণ না এই 13 নম্বর যজ্ঞ শেষ হতো। তাই বংশের পূর্বপুরুষদের নির্দেশে আমায় ছোটা কাহিনী বলতে হতো, যেখানে রাজপাল ভীরু, লাবণ্য খুনি, আর সরিতার কোনো উল্লেখ নেই। বলতে হতো ওই কেল্লা মেয়েদের জন্য অভিশপ্ত। আল্লাহ আমার এর জন্য মাফ করেনি। আমার পরিবারের সকলে অপঘাতে মারা গিয়েছে এই পাপের জন্য।
কথাগুলো বলে নিঃশব্দে চোখের জল মুছলেন পীর বাবা। আবিররা ঘণ্টাখানেক পরে বিদায় নিল পীর বাবার কাছ থেকে। গন্তব্য প্রথমে হোটেল, তারপরে ফ্লাইট ধরে সোজা কলকাতা। বাড়ি চলে গেলেও ওদের মনের মধ্যে থেকে যাবে ভানগড় ফোর্টের ভয়াবহ অভিজ্ঞতা। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, ভানগড়ের রক্তপিশাচ। সুকান্তর ভূমিকায় পিনাকি, পিউ, স্বস্তিকা, তনুশ্রী, অরিত্রা, প্রলয়, সোমজিৎ, পীর বাবা, দেবজ্যোতি, মেঘা, মনীষা, রবি তেজার চরিত্রে সুমন এবং আবিরের ভূমিকায় আমি, স্বর্ণাভ। গল্পের নাট্যরূপ অরিত্রা। সমগ্র পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।